গুলিটা বাই করলে মনে হয় আমি ভালো কানে শুনলাম দেশ স্বাধীন হয়েছে, এটাই শান্তি। এখন আর মরে গেল শান্তি। দুনিয়ায় কি আমার যেদিন যার ছেলেটা দুনিয়ার থেকে জায়গা। আমি শহীদের বাবা হিসাবে দেশ স্বাধীন হয়েছে, এত খুব আমি গর্বিত। দর্শক, BanglaNews24.com এর বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান ৩৬ জুলাই আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছেন বিলাল হোসেন স্বাধীন। ঠিক এক বছর আগে এই মাসে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে স্বৈরাচার হাসিনা সরকারকে পতন ঘটায়। এই রক্তক্ষয়ী আন্দোলনে ১৪০০ শহীদ হন এবং ৩০,০০০-এরও অধিক আহত হন। সেই ১৪০০ শহীদের একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, যে ৫ই আগস্ট পুলিশের গুলিতে প্রথমে আঘাতপ্রাপ্ত হন এবং ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। এই মুহূর্তে আমরা আছি সাভারে তার পরিবারের সাথে। জানব শহীদ আব্দুল কাইয়ুমের স্মৃতিকথা, জুলাইয়ের তার যে দিনগুলো, সেই দিনগুলোর কথা, বর্তমানে তার পরিবারের অবস্থা। শহীদ আব্দুল কাইয়ুম যে গত বছরের যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিল, তো কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল এবং আপনারা কিভাবে প্রথমে জেনেছিলেন, সেই বিষয়গুলো একটু জানতে চাই। প্রথমে তো মসজিদে নামাজ পড়তে গেছি। আমি বারবার বলছিলাম যে যাও না, ঘরেই নামাজ পড়া। আমি ঘরে নেওয়ার খুব বাসায় ছিলাম। ওইখান থেকে নামাজ পড়তে আসলো মসজিদে বললো যে মসজিদে নামাজ পড়ে আমার কিছু বন্ধুরা আসতেছে বিজয় মিছিল আজকে জাহাঙ্গীরনগরে, কিছু বন্ধুরা আসতেছে, ওর সাথে আমি একটু বিজয় মিছিলে যাবো। হ্যাঁ, চলে আসুন, এখন বেশি দেরি করবো না। তো এক পর্যায়ে আমি আসতেই দিব না, তারপরে জোর করে আমার কাছ থেকে ছুটে আসলো। আসার কিছুক্ষণ পরেই আমি খবর পাইছি আমার মোবাইলে একটা ফোন গেছে যে ও মাথায় গুলি খেয়েছে। তখন কি অবস্থায় বের হয়ে আসবো, মানে চিকরা পাকড়া শুরু হয়েছে। বউরা আমরা সবাই মিলে আসলাম। আইসা শিমুলতলা যখন রিক্সা থেকে নামছি, সবাই বলতেছে জ্বর ইবনে সিনাই নিচ্ছে। দৌড়া ইবনে সিনাই গেলাম। যাওয়ার পরে ওরা এক পর্যায়ে আমাদেরকে ঢুকতে দিব না, যে আপনারা ঢুকতে পারবেন না, রোগী উপরে আছে, MRI করতে নিচ্ছে। তখন বাইক নেবো, ওরা অনেক ধাক্কা ফালাই দিয়ে ওরা ঢুকছে, যে আমার ভাই গুলি খেয়েছে, আমরা বাহিরে থাকবো, দেখি কোনোদিন হয়। ধরা গেছে, আমি কান্না করতেছি। তখন আমার পাশের বাসার এক মহিলা ওইখানে ছিল, উনি আবার ওনার ছেলেরে খুঁজতে গেছে। তো উনি আর কি আমার ছেলেরে দেখে আর ওই জায়গা থেকে লড়ে নাই, ওইখানে দাঁড়াইছিল। আমরা গেছি, পরে উনি আমারে ধরছে। ধরার সাথে সাথেই দেখলাম আবার নিচে নামাই নিয়ে আসছে। আসার পরে আমি কথা বলছি, আমার ছেলে আমার বলতেছে আমার কিছু হয় নাই, তুমি কান্না করো না। বন্ধুরা আবার ওরে চলিত করে সুপারে নিয়ে গেছে। আমরা হাইটে গেছি, ওরা দৌড়ে গেছে। ওর সাথে তো আমরা দৌড়াই পারি না, তো দৌড়াই গেছে ওরা। যাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে গেছি, যাই দেখি যে ওই জায়গায় রাখে নাই গা, প্রাইভেটে উঠাইছে। মানে প্রাইভেটের সিটে যে শোয়াইছে, ওর পুরা সিটে হয় নাই, ওর পাও গেলে বের হয়ে রয়েছে জানালা দিয়া গাড়ির। তো ওইখান থেকে আমার হাত দিয়ে ইশারা দিছে। আমি তো অনেক জোরে জোরে কান্না করতেছি। তো ওইখান থেকে আমার ইশারা দিছে তুমি কাঁদো না। ওরা নিয়ে গেল গাড়ি দিয়ে। আমরা দৌড়াতে গিয়ে একটা রিক্সা পাইলাম, রিক্সা দিয়ে আনাম মেডিকেল গেলাম। যাওয়ার পরে দেখি ইমার্জেন্সিতে ঢুকাইছে। তো বলতেছে ভালো আছে, কাঁদো না। সবাই বাইরে আমার সান্ত্বনা দিতেছে যে কান্না করো না। লাশের উপরে লাশ সমানে মানুষ নিতেছে, আনতেছে। তো যখন ইমার্জেন্সি থেকে বের করলো, তখনও আমি ওর কানের কাছে গেছে বললাম যে বাবা তুমি লা ইলাহা কালেমা পড়ো, তুমি তো অনেক কিছু জানো, তুমি আল্লাহরে ডাকো। ও ওই সময় বলতেছে যে মামার কিছু হয় নাই, তুমি কাঁদো না। আমি কোনোদিন আমার ছেলের শরীরে যদি একটা কাঁটা বিঁধত, তারপরে আমি সহ্য করে পারতাম। মানে যেমন সাহসী ছিল, তেমন ও নরম ছিল। যে ওর শরীরে যদি কিছু হইতো, একটু জ্বরজারি আসলো, মানে মাথা ব্যথা হইলো, হামাও করে তুলে লইতো যে আমার এইটা হয়েছে ওইটা হয়েছে। আর এত বড় একটা ঘটনা আমি ওইটা সহ্য করতে পারবো না দেখে আর ভিতরে যাই নাই। আইসা আমার বলছে যে তুমি আল্লাহ খালি আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে জানবি কাছে।
আমি এক পর্যায়ে ওই জায়গায় তো এরকম কান্নাকাটির অবস্থায় আছি। তো সন্ধ্যার দিকে বউরা দেখে এসে বলতেছে যে কইতেছে যে আমার এই গুলিটা বাই করতে কম, ডাক্তারের গুলিটা বাই করলে মনে হয় আমি ভালো হব। ডাক্তাররা কোনো করতেছে না, আর করবোই কিভাবে, হাজার হাজার রোগী যাইতেছে আসতেছে। ওই সময় তো গুলাগুলি আরো বেশি হয়েছে, যখন পুলিশ থানা ত্যাগ করছে তখন ওরা তো এলো পাথাইলে গুলি করতে করতে বেশ হয়েছে। তারপরে ওইভাবে সারা রাত রয়েছে, সকাল 7টা 8টা 8:30টার দিকে আর কি বলছে যে ওয়ান নাই। আমার এক ভাই গেছে, ভাই যা বলছে যে আমাদের রোগীর খবর কি আমারে বলেন। উনি বলছে যে কি আপনার কি হয়, বলছে যে আমার বাইক নাই। আপনারা বললে আপনি সহ্য করতে পারবেন, হ্যাঁ পারবো আমারে বলেন। তখন বলছে যে উনি আর নাই। এই আর কি, এই অবস্থায় 6 তারিখে সকালে মৃত্যু ঘোষণা করলো, পরে লাশ বাসায় নিয়ে আসছে। এক বৃহস্পতিবারে যেমন 11 তারিখ হইল, তারপরের বৃহস্পতিবার থেকে এই জায়গায় গোলাগুলি শুরু হয়েছে আমাদের এখানে। তারপরের দিন শুক্রবার দিনকে ও জুম্বার নামাজ পড়তে গেছে। তা আমার আবার বললো কি যে আজকে গোলাগুলি হইব, আজকে গোলাগুলি দেখো তুমি নামাজ পড়ো, মানে সারা পারবো না, নামাজের পরে গোলাগুলি শুরু হয়ে যাবে। তো যেই কথায় সেই কাজ, ও নামাজ পড়তে গেছে মানে ও বের হয়ে গেছে, পরে গোলাগুলি শুরু হয়েছে। আমরা তো আমাদের উপরে থেকেই দেখতেছি, এই ছাদের থেকে আবার ওই রাস্তা একটু দেখা যায়, এখান থেকে দেখতেছি পোলা পানি প্যাকেল মারতেছে, গিলাইতেছে। তো এখান থেকে দেখতেছি, তো ওরে দেখলাম কি ও হাতে এতটুকু একটা লাঠি নিয়ে আসছে, নামাজ পড়ে এত বড় একটা লাঠি নিয়ে এদিক দিয়ে ঘুরে আসছে। তা আমি আবার ওরে দেখে নিচে নামছি দৌড়ে। নিচে নামে আমি ওরে বলতেছি, তুই নিচে তোর হাতে লাঠিকে, তুই গেছিলি কই? তুই গেলি নামাজ পড়বার, জুম্বার নামাজ পড়বার মসজিদে গেলি, তাহলে তোর হাতে লাঠি কে? তুই কোন জায়গা দাইলি, এদিক দাইলি কে? পরে কয় আমার বন্ধু বান্ধব সবাই আসছে, কলেজের বন্ধুরা আর কি, এখানে যাদের সাথে কলেজে লেখাপড়া করছে, অনেকেরই বাসা আমাদের এদিকে। তো ওরা আসছে এই মাথায়, ওরও ফোন দিছে যে কায়েম ভাই আমরা তো আপনি বাড়ির এই মাথায়, আপনি আসেন আমার সাথে। তার মানে ও আমি এদিক দিয়ে গেলে বাধা দিন দেখে ওই গরুর মাঠের ওদিক দিয়ে ঘুরে গেছে। আমার ফোন দিয়ে বলতেছে যে মা আজকে বলে পুলিশ এলাকায় রেট দিব, আমি কি বাসায় আসুন নাকি লিমনের বাসায় যাই শুয়ে থাকুন? তা আমি তাহলে বাসায় আসায় দরকার নাই বাবা, তুমি তাহলে লিমনের সাথে গিয়ে থাকো গা, কারণ আমাদের চোখের সামনে একটা ছেলের ধরে নিচ্ছে আমাকে লগে চলাচল, ছেলেটার অনেক অত্যাচার করতেছে, মা বাবা অনেক কান্নাকাটি করতেছে, অনেক টাকা পয়সা দিবার চাইছে, কিন্তু ছেলেটার ছাড়ে নাই, গরিব মানুষ। এই 10 দিন বোনের বাসায় নিল, আন্দোলনে ওটুক গেছে, তাই এই এলাকার শত্রুরা এই কাজ করছে, এলাকার মানুষ ছাড়া তার হয় নাই এটা। তো সেই বয়ে 11 দিন বোনের বাসায় গিয়ে লুকায় রইল। তা আমি মা, আমার মুখ দিয়ে বললে হয়তো মানুষে বিশ্বাস করবো না, অত এলাকার মানুষ জানে আমার ছেলে কিরকম ছিল, অত এলাকার মানুষের কাছে অনেকেই যাচাই বাছাই করছে, আমার ছেলের নামে যে একটা কেউ খারাপ রিপোর্ট দিব এরকম মানুষ এই এলাকায় নাই। তো শেষ সময় বলার মধ্যে বললো যে না, এর আগে বলছিল যে আমি যদি শহীদ হয়ে যাই বা গুলি খেয়ে মারা যায়, কত মানুষের পোলাপান মরে যেতেছে, আমি একা মরে গেলে কি হইব, তোমার তার একটা আছে, কত দেখো না এক ছিল তো মারা গেছে। তা আমি বক্তাম দূর এইসব কথা কোনো সময় কবি না, মুখে আনবি না এইসব কথা, মরবি খা, আল্লাহ তোরে বাঁচায় রাখুক, তোরে দিয়ে আমাকে সুখের মুখ দেখুন, এইটাই তো আমরা আশা, আমি তো চাই না তুই গুলি খাই মেরে যা। যেদিনকে যাইবো ওই জায়গায়, তার আগের দিন রাত্রে ওর লগে আমি আর ফুপুর বাসায় রাত্রে 3টা পর্যন্ত আমার লগে কথা করছে। তো যখন ও গেছে আমার হাত থেকে সুইটা, তখন আমার কপালে সুমাইদা থেকে গেছে যে মা যাই, বাধা দিও না, আল্লাহ কপালে যেটা লিখে রাখছে সেইটাই তৈরি, যদি আমার ওই মরণ হয় তাহলে মরুন, তুমি আমার সাইরা দাও। হ্যাঁ, নামাজ পড়ে ওই তো নিউ মার্কেটের কোনায় আসছিল, ওই যে বিজয় মিছিল আসছে, এই যে সাভারের নিউ মার্কেটের কোনায় এখানে আসছে, আইসা দাঁড়াইছে, পরে গুলি লাগছে। তখন আনুমানিক 2টা থেকে 2:30, আমরা আর কি খবর পাইছি 2:30টার দিকে, গুলি খাইছে আরো আগেই। কারণ ওরা নিয়ে তো মনে করেন আসছে এই যে আমাদের এখানে এই হাসপাতালে, এই যে কি জানি বলে আধুনিক হাসপাতালে, এখানে আসছে, এখান থেকে আবার ফেরত দিছে। এখানে আবার ওরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, পরিচিত তো, ওরা আবার একটা ইনজেকশন দিছে, দিয়া বলছে যে এখান থেকে নিয়ে যাও, আমরা এটা পারবো না। পরে সে ইবনে সিনায় নিছে, পরে আমরা খবর পাইছি যে কায়েম ভাইয়ের গুলি লাগছে, পায়ে গুলি লাগছে, ওর কাছে বলছে পায়ে গুলি লাগছে। তো ওরা এখান থেকে গোলাগুলি হইতেছে, ওনার বাসা থেকে বের হইতে সাহস পায় নাই। আমি তো ওইখান থেকে শুই না ভিতর দাইসা পড়ছি, ভিতর দিয়ে রিস্কা নিয়ে এসে মতলা এসে নামছি।
তো তখন আমার দুই ভাগনা বউ লগে ওরা খালি চিকার পারসার বলছে যে আমার ভাই গুলি খাইছে, আমাকেও গুলি করুক, আমরাও মরে যাম। আমার ভাই যদি মরে যায় আমরা বেঁচে থেকে কি করব? আমরা গুলির ভয় করি না, আমরা আমাকে বুকে গুলি চালাক, এইটা কই ওরা দৌড়াইছে। তারপরে তো ওইখানে যাইয়া দেখলাম এই অবস্থা। কিয়ামত কারে বলে? কিয়ামত কি মানুষ মরে গেলে হাসরের দিন কিয়ামত? না, দুনিয়ায় কিয়ামত। যেদিন যার ছেলেটা দুনিয়ার থেকে জায়গা, যার একটা সন্তান যেদিন দুনিয়ার থেকে জায়গা, সেদিন তার বাপ মাই বোঝে ওদিন তার কেমন লাগে, ওই সময় যায় তার কেমন লাগে। আচ্ছা, কুলের ছেলে যদি মারা যাইতো বা কোনো অসুখ বিসুখ হয়ে মারা যাইতো, হাতে ছানতাম, লাড়তাম, ডাক্তার দেখাইতাম, হাসপাতালে দৌড়াইতাম, তাহলে মনের বুঝ দিতে পারতাম। বুকের থেকে ছুটে গেছে, হাতের থেকে ছুটে গেছে, এরকম একটা ছেলের শেষ পর্যায়ে লেখাপড়া যারে তৈরি করে নিছি, যার কামাই খাবো 2 দিন পরে আমি তৈরি করে নিছি এত বছর তিল তিল করে, যে এত কষ্ট করে ক্লাস 8-এ থাকতে থেকে আমার ছেলে যুদ্ধ শুরু করছে আমার সংসারের হাল ধরার জন্য। তো সেই ছেলে যেদিন মারা গেছে ওদিনকে আমার মতন মা ঠিক থাকতে পারে? স্মৃতিগুলো যখন আমার চোখে ভাসে, যখন আমার মনে পড়ে, তখন আমি থাকতে পারি না। স্মৃতি হিসাবে রাখছিলাম ওই যে রক্ত মাখা কাপড় চোপড় গুলা রাখছিলাম, ওগুলা আবার এই জিদের পরে এসে নিয়ে গেছে জাদুঘরে দেওয়ার জন্য, নিয়ে গেছে। আর যে বুলেটটা দিছে মারছিল ওরে, ওই বুলেটটা আছে। হাসপাতাল যখন ও মৃত্যুর লগে পাঞ্জা লড়ছে তখন ও এই কথাটা বলছে, তখন ও কথা বলতে পারছে। তখন বলছে যে আমি গুলি খাইছি, এখন যদি আমি মারা যাই তাতে আমার কোনো আফসোস নাই। দেশ তো স্বাধীন হয়েছে, স্বৈরাচার সরকার তো পতন হয়েছে, স্বৈরাচার অত্যাচারী সরকার তো পতন হয়েছে। আমি কানে শুনলাম দেশ স্বাধীন হয়েছে, এটাই শান্তি, এখন মরে গেল শান্তি। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যে আমার ছেলে দেশের লেগে যদি জীবন দিয়ে থাকে, যদি দেশের লেগে শহীদ হইয়া থাকে, তাহলে আমার আল্লাহ যিনি আমার বাবারে উচ্চ মাকামে রাখে, আমার বাবারে যিনি জান্নাতবাসী করে, আমি সবসময় আল্লাহর কাছে এটাই চাই। যে এইরকম যিনি আর কারো মারবো খালি করতে একবার করবার গেল যেমন হাত কাঁপে, যে না ওরে উমুকের এরকম শাস্তি দিছে, আমরা এরকম শাস্তির মুখোমুখি হব, যাতে ফিরে আসে আর না করে এরকম বিচারই আমরা চাই। এইটার একটা ইতিহাস থাকবো না? যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, ওনাগো তো একটা কিছু আছে, তো এরকম তো আমার ছেলেরা হাজার হাজার ছেলেরা দেশের জন্য জীবন দিছে, তো একটা মর্যাদা হোক, এরকম আমরা কিছু চাই। এই সরকার থাকতে থাকতে যদি মনে করেন আমার ছেলের বিচার আমি পাই, তো আরো যত শহীদ পরিবার আছে, ইলেকশনের আগেই এই সরকার ইচ্ছা করলেই আমাদের এই শহীদ পরিবার যত মানুষ শহীদ হয়েছে এক সুবিচার আমরা চাই। হয়তো ইলেকশন করতে করতে 1 বছর লাগবে না, 2 বছর লাগবে না, 5 বছর লাগবে, কতদিন লাগতে পারে এটা তো আমরা বলতে পারি না। কিন্তু এই সরকার থাকতে থাকতে যদি আমার ছেলেদের এত শহীদ পরিবার আমরা যারা আছি সবাই আমরা একমত, আমরা সুস্থ বিচার চাই সরকারের কাছে। আমি শহীদের বাবা হিসাবে দেশ স্বাধীন হয়েছে এত খুব আমি গর্বিত। যত শহীদ পরিবার আছে, তার ছেলে গেছে, তার মেয়ে গেছে দেশের লিগা, নতুন বাংলাদেশ গড়ার লিগা, সব মানুষ ভালোভাবে থাকতে পারে, দেশটা ভালো চলতে পারে, এইটাই আমরা চাই।